যেই উইকেটে মমিনুল হক ব্যাট করতে পারেন, যে উইকেটে তাইজুল ইসলামের মতো একজন ব্যাটার তিনি ব্যাট করতে পারেন, যেই উইকেটে শ্রীলঙ্কার দুই ব্যাটার টানা 2 ইনিংসেই সেঞ্চুরি বাংলাদেশের জন্য আধা ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে উইকেটটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। বাংলাদেশ দল পরাজিত হয়েছে 328 রানের ব্যবধানে। 328 রানের ব্যবধানে বাংলাদেশ পরাজিত হয়েছে সেই দলের বিপক্ষে যেই দলের এগেনস্টে টাইমড আউট সেলিব্রেশন, মুশফিকুর রহিমের হেলমেট সেলিব্রেশন সবকিছু নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হয়েছিল জাস্ট কদিন আগে। বাংলাদেশ দল তখন ওয়ানডে সিরিজটা জিতেছিল। হতেই পারে বাংলাদেশ সেলিব্রেট করবে, বাংলাদেশ টাইমড আউট করবে, এবং আমি এটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি। সেটা হতে পারে সেই দিল্লিতে, সেটা হতে পারে ঢাকায়, সব জায়গায় আমি অ্যাপ্রিসিয়েট করেছি সাকিব আল হাসান এবং তার টিম সেই সময় যেটা করেছে, এবং এখন যেভাবে মুশফিকুর রহিম সেলিব্রেট করেছে পুরোটাকে। বাংলাদেশ দল সেলিব্রেট করার পর যখন 328 রানে পরাজিত হয়, সেই সেলিব্রেশনটা শ্রীলঙ্কানরা তাদের মতো করে করুক আর নয় করুক, বাংলাদেশের সেলিব্রেশন, বাংলাদেশের যে মাহাত্ম্য ওই ওয়ানডে সিরিজ জয়ের পরে কোনো কিছুই থাকে না। একটা দল 328 রানে পরাজিত হয়েছে হোমে, একটা দল প্রায় তাদের কাছাকাছি সমশক্তির একটা দলের বিপক্ষে। মানে এমন না যে বাংলাদেশের থেকে খুব এক্সপেরিয়েন্স এগিয়ে শ্রীলঙ্কা, তাদের প্রসেসটা বেটার। 328 রানে পরাজিত হয়েছে একটা দলের 11 জন ক্রিকেটারের 5 জন 0 রানে আউট হয়ে গেছে। একটা দলের একসময় যাকে ক্যাপ্টেন ভাবা হতো লিটন কুমার দাস, যে ভবিষ্যৎ ক্যাপ্টেন হবেন, সেই লিটন কুমার দাস তিনি যেভাবে লাস্ট ম্যাচে স্টেম ছেড়ে তেরে ফুরে একদম ভেরি ফার্স্ট বলে 37 রানে 4টা উইকেট যাবার পরে খেললেন, তাতে একটা ব্যাপারই প্রমাণিত হয়ে গেছে। মোরসালিন বিন মুর্তজা, আমাদের বড় ভাই, মাশরাফির ছোট ভাই আর কি, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, লিটন ওয়াজ লাইক, দূর ভাল লাগছে না, আউট হয়ে গেলাম, কিছুই হলো না। ন্যাশনাল টিমে আমরা খেলছি, ন্যাশনাল টিমে আমাদের ক্রিকেটাররা খেলছে। 328 রানে বাংলাদেশ পরাজিত হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে। বাংলাদেশের এই পরাজয়ে ঠেকানোর জন্য কিংবা এই পরাজয়কে ছোট করার জন্য যারা ব্যাট করছিলেন তাদের একজনের কথা আমি খুব স্পেসিফিক ভাবে বলতে চাই, শরীফুল ইসলাম। তিনি 12 রান করেছেন, 42টা বল ফেস করেছেন। এই শরীফুলের যে 42টা বল ফেস করার অ্যাবিলিটি, মমিনুলের সাথে একটা পার্টনারশিপ করার চেষ্টা করলেন, সেই জায়গায় লিটন কুমার দাসদেরকে একটু হলেও বিব্রত করে যে তারা প্রথম বলে গিয়ে কিভাবে আউট হয়ে আসেন। বিব্রত করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। যেই বলটা ক্যাচ মি ইফ ইউ ক্যান একটা মুভি দেখেছিলাম, নায়ককে কেউ ধরতে পারে না ভাই, বল যেন সেই নায়কের ভূমিকায় গোয়েন্দার চরিত্রে যেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত। কত বাইরের বল না, ধরতেই হবে। লিটন কুমার দাসকে সেই বলটায় তেরে ফুরে গিয়ে 37 রানে 4 উইকেট হারানোর পরেও চা বাগানে 6 মেরে পাঠাতেই হবে। কেউ কেউ বলছেন, কমেন্ট করছেন, লিখছেন, খুব ইন্টারেস্টিং একটা কথা, যে লিটনের অ্যাটিটিউড সাকিব আল হাসানের মতো, বা তিনি খেলেন বা প্লেইং স্টাইলটা হচ্ছে অনেকটা আশরাফুলের মতো, কোনোটাই আসলে ম্যাচ করে না। আশরাফুল গ্রেট, লিটন কিন্তু গ্রেট হতে পারেন নাই। জিম্বাবুয়ের এগেনস্টে, আয়ারল্যান্ডের এগেনস্টে, ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে 2-1টা ইনিংস খেলে আপনি গ্রেট হতে পারবেন না লিটন কুমার দাস। সবচেয়ে 4টা আন্তর্জাতিক ইনিংসে তার 3টা 0, সবশেষ ইনিংসেও একটা 0। মমিনুল হকের জন্য না অনেক দুঃখ লাগে, 87 নট আউট থাকলেন বেচারা, আউটই কেউ করতে পারলো না। কত চেষ্টা করেছেন পার্টনারশিপ করার, লিটনদের সাথে চেষ্টা করেছেন, মিরাজদের সাথে চেষ্টা করেছেন, টেলেন্ডের সাথে চেষ্টা করেছেন, সবাই এসেছেন, শুরুতে ভরসা দিয়েছেন, এরপর আউট হয়ে গেছেন। 87 অপরাজিত থাকলে যেই ক্রিকেটার, আমার কেন এই আলোচনাটা করছি, ম্যাচ খেলারই সুযোগ পান না, যেই ক্রিকেটারকে অপেক্ষায় থাকতে হয় কবে আরো একটা টেস্ট সিরিজ হবে, বাংলাদেশ কি খেলবে, যেই ক্রিকেটারকে অপেক্ষায় থাকতে হয় দিনের পর দিন কবে আবার প্রথম শ্রেণী ক্রিকেট মাঠে গড়াবে, সেই ক্রিকেটেও আসলে প্রপার প্রিপারেশনটা হয় না। আমাদের উইকেট নিয়ে, টুর্নামেন্টের মান নিয়ে, কম্পিটিশন নিয়ে, কোয়ালিটি ক্রিকেটারের ইনভলভমেন্ট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই ক্রিকেটার আমার 87 মেরে দেন, সেই ক্রিকেটার অপরাজিত থাকেন, অপর 10 ব্যাটসম্যানের আউট দেখেন, তাকে সঙ্গ দেওয়ার কেউ থাকে না। লিটন কুমার দাসরা তারাই থাকেন, দে আর ইন চিল মুড, তাদের কোনো কিছুতেই আসে যায় না। নাজমুল শান্তদের কোনো কিছুতেই আসে যায় না। তারা যে টেস্ট খেলছেন, যেই ম্যাচটায় বাংলাদেশ, কি অদ্ভুত না আপনারা বলেন, 4.5 সেশন আগেই খেলা শেষ হয়ে গেল। 4.5 সেশন মানে কতগুলা বল, 150 ওভার আগেই অলমোস্ট খেলাটা শেষ হয়ে গেল। ভাবা যায় 328 রানে বাংলাদেশ পরাজিত হয়, টানা 2 ইনিংসে বাংলাদেশ পুশ করতে পারে না। পরের ইনিংসে বাংলাদেশ যে রান করেছে, মমিনুলের 87 বাদ দিলে বাকি সবাই মিলে 100 করতে পারে নাই। আমরা বড় বড় কথা বলি, এই দলে এখন পর্যন্ত আমরা কোনো রিপ্লেসমেন্ট পাইনি।
মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট নেই আমাদের প্রপার রিপ্লেসমেন্ট নেই তামিম ইকবালদের, ইমরুল কায়েসদের, সাকিব আল হাসানদের। দুঃখজনক হলো সত্য কি, এটা নিয়ে কারো আসলে কোনো কিছু আসে যায় না। তোর কি হয়েছে কারণ কি জানেন, টেস্ট যখন শেষ হয়ে যাবে এরপরে চট্টগ্রামের টেস্ট হবে, সেই টেস্টে মোটামুটি একটা কম্পিটিশন হবে। কেন হবে? কারণ সাকিব আল হাসান দলে ঢুকবেন, তারপর সব গুনাহ মাফ হয়ে যাবে, বিশ্বাস করেন। এরপরে আরো সবাই চনমনে হয়ে যাবে, পুরো একদম পুরো মানে অন্যরকম একটা অবস্থায় চলে যাবে। সেই চলে যাওয়ার কারণটা হচ্ছে জিম্বাবুয়ে আসতেছে, কামিং জিম্বাবুয়ে আসতেছে। 5টা টি-20 খেলবে বাংলাদেশ, 5টাই জিতবে। 5টা না জিততে পারলেও তো 4টা জিতবে, অথবা হচ্ছে 2-1টা যদি কোনো কারণে রেজাল্ট না হয়, বৃষ্টির মৌসুমের কারণে ওয়াশ আউট হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশ জিতবে, বাংলাদেশ ভালো করবে, লিটনরা আবার টিমের হয়ে সেঞ্চুরি মেরে যেতে পারে। তামিম ইকবাল একমাত্র টি-20 সেঞ্চুরি না, সেই রেকর্ডটা এবার হয়তো ভেঙে যাবে। চট্টগ্রামে 3টা ম্যাচ রয়েছে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমরা যে এভাবে জাতীয় দায়িত্ব, জাতীয় ফ্ল্যাগ, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমে দায়িত্বহীনভাবে আউট হয়ে আসছি, যেই উইকেটে মমিনুল হক ব্যাট করতে পারেন, যে উইকেটে তাইজুল ইসলামের মতো একজন ব্যাটার তিনি ব্যাট করতে পারেন, যে উইকেটে শ্রীলঙ্কার 2 ব্যাটার টানা 2 ইনিংসেই সেঞ্চুরি, ধনঞ্জয় ডি সিলভা কিংবা আপনার যদি কামিন্দু মেন্ডেসের কথা বলেন, তারা শতক হাঁকাতে পারেন, বাংলাদেশের জন্য আধা ঘন্টার মধ্যে 10 মিনিটের মধ্যে উইকেটটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, উইকেটটা পুরো চেঞ্জ হয়ে যায়। বিশাল ইঞ্জিনিয়ারিং। এখানে যেন জিন এসে আলাউদ্দিনের ওই যে দৈত্য আছে না, সেটা যেন হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে রয়েছে, ম্যানেজমেন্টের কাছে রয়েছে, ঘষা মেরেছে। তোমরা কি চাও? 3টা দাবি করো। 1 নাম্বার দাবি হচ্ছে উইকেটে যেন বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করতে না পারে, এবং সেটা পরিপূরণ হয়ে গেছে। বাংলাদেশ থেকে যখন তারা যাবে, যাওয়ার সময় লাগেজগুলো ভালোভাবে চেক করতে হবে যে আসলে কি কোনো ওখানে চ্যারেক্টার আছে কিনা, যেটা ঘষা দিয়ে বাংলাদেশ দলের এগেইনস্টে উইকেটটা এমন হয়ে গেল। তাই তো মনে হচ্ছে অলৌকিক যে ঘটনা ঘটেছে, নির্বাচক আব্দুর রাজ্জাক পুরো ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন, এটা খুব হতাশার। বাংলাদেশের সিলেকশন প্যানেলে দীর্ঘদিন থেকে যারা ছিলেন তারা আসলে বলতেন যে না, লিটন ইজ এ ক্লাস প্লেয়ার, আমরা অনেক ভালো করবো, এটা ওটা। আব্দুর রাজ্জাক সত্যি কথাটা বলেছে, এটা খুব হতাশার। এই হতাশা আমরা ঢাকবো কি করে? মমিনুল ব্যাট করতে পারেন, তাইজুল ব্যাট করতে পারেন, নিগৃহীত 2জন ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নিরীহ 2জন ক্রিকেটার ব্যাট করতে পারেন। কিন্তু যারা এত বোল্ড অ্যান্ড বিউটিফুল, যারা ভিঞ্চির মোনালিসা, তারা কেন যেন রণবীর টোকাই হয়ে যান উইকেটে গিয়ে? মানা যায় না ভাই। বাংলাদেশের এই পরাজয়গুলো মেনে নেওয়ার না। এবং যখন এই পরাজয়ের আলোচনা চলছে, যখন এই পরাজয় নিয়ে অনেক ডিসকাশন চলছে, যে আমি বকবক করছি, আপনারা বিরক্ত হচ্ছেন, ঠিক তখন টেস্টে ম্যাচ ফি 8 লাখ টাকা করা যায় কিনা এরকম একটা আলোচনা চলছে। ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু এই যে দারুণ একটা পারফরমেন্স আমরা দেখিয়েছি, এটার কারণে আসলে সেটা মোটামুটি পিছিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশ, আবারও বলছি, চট্টগ্রামে দারুণ খেলবে, উইকেট মোটামুটি এতটা স্পোর্টিং হবে না। চট্টগ্রামে সাকিব আল হাসান ব্যাক করবেন, দলের মধ্যে কনফিডেন্স বিরাজ করবে, সব মিলিয়ে এরপরে জিম্বাবুয়ে আসবে, সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের ক্রিকেট আসলে এভাবেই চলছে, এবং এই ক্রিকেট যদি এভাবে চলে, এটার ভবিষ্যৎ কোন দিকে, আই হ্যাভ মাই ডাউট। বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে কারো কোনো কিছু আসে যায় না, ম্যাচ ফি বাড়ালেও আসে যায় না, 0 মারলেও আসে যায় না, ভেরি ফার্স্ট বলে 37 রানে 4 উইকেট চলে যাবার পর আউট হয়ে গেলেও আসে যায় না। কারণ তিনারা মনে করেন তারাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, এর বাইরে কোনো কিছু না। খুবই হতাশার। সবাই ভালো থাকবেন। যতই আমি বলি, আসলে ভালো থাকার সুযোগ আপনাদের কারোই নেই। যারা ক্রিকেট